আজকে আলোচনা করব কোয়ান্টস নিয়ে, কিভাবে প্রিলিমস এবং মেন্সে ঠিকঠাক স্কোর করা যায় এবং আমার স্ট্র্যাটেজি কি ছিল সমস্ত কিছু আজকে এই ভিডিওতে বলবো। চলো শুরু করা যাক। প্রথমে শুরু করা যাক প্রিলিমস নিয়ে। প্রিলিমসে কিন্তু ভীষণ রকম স্পিড ম্যাটার করে। এই স্পিড যার যত বেশি হবে সে তত বেশি অ্যাটেন্ড করতে পারবে। তাই এই স্পিড নিয়ে আসার জন্য প্রথম কিছু বেসিক জিনিস দরকার, যেমন টেবিল। টেবিল কিন্তু 1 থেকে 30 পর্যন্ত পুরো মুখস্থ রাখতে হবে। এর ফলে কি হবে, আমাদের ক্যালকুলেশন পাওয়ার খুব বেড়ে যাবে। ক্যালকুলেশন স্পিড যার যত বেশি হবে তার স্পিড তত বেশি হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্কোয়ার এবং কিউব। 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 25 পর্যন্ত কিউব পুরো মুখস্থ রাখতে হবে। এগুলো তোমরা একটা খাতায় লিখে নাও এবং তারপর আজ থেকেই মুখস্থ করা শুরু করে দাও। অনেকে বলে 100 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে হয়, কিন্তু আমি বলছি 50 পর্যন্ত করলেই হয়ে যাবে, কারণ কিছু শর্ট ট্রিক্স আছে যেগুলো দিয়ে 100 পর্যন্ত স্কোয়ার করে নেওয়া যায়। তোমরা একটু ইউটিউব ঘাঁটলে এই ধরনের অনেক ট্রিক্স পেয়ে যাবে, এছাড়া পরে আমি শর্টসে দিয়ে দেবো। এছাড়া 1 থেকে 7 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল মুখস্থ করে রাখতে হবে। এগুলো করার ফলে কি হবে, যে মিসিং নাম্বার সিরিজ অথবা রং নাম্বার সিরিজ আসে সেগুলো খুব ইজি হয়ে যাবে। কারণ অনেক এরকম প্যাটার্ন আসে যেগুলোতে ডিফারেন্স থাকে কিউব অথবা স্কোয়ারের। যদি আমরা স্কোয়ার বা কিউব নাই জানলাম বড় বড় সংখ্যার, তাহলে কিন্তু সেগুলো অনেক টাইম চলে যাবে। এছাড়া এগুলো সিম্পলিফিকেশন এবং অ্যাপ্রক্সিমেশনে খুব হেল্প করবে আর তোমাদের ক্যালকুলেশন পাওয়ার খুব বেড়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরপর দুটো নাম্বারের গুণফল, যেমন 11 12, 12 13, 13 14, এই ধরনের মাল্টিপ্লিকেশনগুলো কিন্তু পুরো মুখস্থ রাখতে হবে আপ টু 30। কারণ তোমরা যখন কোয়ান্ট সলভ করতে বসবে এরকম অনেক ধরনের ইকুয়েশন পাবে, আর সেগুলো যদি মুখস্থ থাকে তাহলে আমরা ফটাফট লিখে নিতে পারবো, টাইমটা অনেক সেভ হবে। এরপর আসি মক টেস্টে। প্রিলিমসে আইবিপিএস এ 30টা ম্যাথ থাকে এবং আরআরবিতে 40টা ম্যাথ থাকে। এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই আমাদের অ্যাটেম্প্ট করতে হয়, তাই স্পিড ভীষণভাবে ম্যাটার করে। তার জন্য এখন থেকে মক টেস্ট দেওয়া উচিত। তোমরা যত পারো সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন, রং নাম্বার সিরিজ এবং মিসিং নাম্বার সিরিজ এখন থেকে সলভ করা শুরু করে দাও। এগুলো যত বেশি তোমরা সলভ করবে তত বেশি প্যাটার্ন জানতে পারবে। এর ফলে কি হবে, এক্সামে যখন কোশ্চেন আসবে এখান থেকে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে কিন্তু ক্যালকুলেশন খুব ম্যাটার করে। এর জন্য টেবিল মুখস্থ রাখা দরকার এবং স্কোয়ার কিউব অবশ্যই মুখস্থ রাখা দরকার। এই কোয়াড্রেটিক ইকুয়েশন শুধু প্রিলিমসে কিন্তু আসে না, অনেক সময় মেন্সেও আসে। মেন্সে যদিও একটু লেন্দি হয় কিন্তু তাও আসে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো পার্সেন্টেজ অ্যান্ড ফ্র্যাকশন। পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিয়ে সেগুলো আজ থেকেই মুখস্থ করা শুরু করে দাও। আমি কিছু নোটস বানিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম, দেখে নাও। এখানে যদিও সব নেই, তোমরা আরো অনেক বানাবে, বানিয়ে সেগুলো মুখস্থ করা শুরু করে দাও। কারণ এগুলো কিন্তু প্রিলিমস এবং মেন্স দুটোতেই কাজে লাগবে এবং অ্যারিথমেটিক সলভ করতে অনেক হেল্প করবে। যখনই এরকম কোনো ফিগার কোনো অঙ্কের মধ্যে আসবে, সেটা যদি তোমার ফ্র্যাকশনটা জানা থাকে তাহলে খুব ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে এবং টাইম অনেক সেভ হবে। ফাউন্ডেশনের জন্য ইউটিউব থেকে যখন কোনো প্লেলিস্ট দেখবে তখন তোমরা কিন্তু ওই বেসিক ফর্মুলাগুলো একটা খাতার মধ্যে লিখে নাও। শর্ট ট্রিক্স তো অবশ্যই লিখবে, তার সঙ্গে ট্র্যাডিশনাল মেথডগুলো খাতায় লিখে নাও। অনেক সময় কি হয়, শর্ট ট্রিক্স দিয়ে সলভ করতে গিয়ে অনেকটা লেন্দি হয়ে যায়, সেক্ষেত্রে ট্র্যাডিশনাল মেথড ইউজ করলে অনেক ইজি হয়ে যায়। আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে, মেনসে অনেক ম্যাথ আমি ট্র্যাডিশনাল মেথড দিয়ে খুব ইজিলি সলভ করে দিয়েছি, সেখানে শর্ট ট্রিক দিয়ে করতে গিয়ে অনেকটা টাইম কনজিউম হয়ে গিয়েছে। প্রিলিম সবাই যেভাবে অ্যাটেন্ড করে, প্রথমে স্পিড ম্যাথ, তারপরে ডিআই, তারপরে অ্যারিথমেটিক, কিন্তু তোমার স্ট্র্যাটেজি তোমাকে নিজে বানাতে হবে, কারণ সবার উইকনেস এবং সবার স্ট্রেংথ আলাদা আলাদা হয়। আমি যেমন অ্যারিথমেটিকে স্ট্রং, তাই আমি স্পিড ম্যাথের পরই অ্যারিথমেটিক করতাম এবং কিছু কিছু টপিক আমার খুব ইজি লাগতো, তাই সেই সমস্ত টপিকে অ্যারিথমেটিক দেখলে আমি সেগুলো আগে করে নিতাম স্পিড ম্যাথের সঙ্গে সঙ্গেই। তাই তোমাদেরও যদি এরকম কোনো টপিক থাকে সেগুলো তোমরা আগে অ্যাটেন্ড করতে পারো, তারপরে ডিআই করতে পারো। তাই তোমাদের মক টেস্ট দিয়ে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা তোমাদের স্ট্রেংথটা বুঝতে পেরে যাও, তোমরা যাতে অঙ্ক দেখি বুঝতে পেরে যাও এটা আমি করতে পারবো কি পারবো না। এরপর আসি মেন্সে। মেন্সে কিন্তু নাম্বার তোলা খুব একটা ইজি ব্যাপার নয়, কারণ তোমরা দেখে থাকবে আইবিপিএস এ ম্যাথসের কাট অফ থাকে 1 2 এরকম, তার মানে বুঝতেই পারছো কতটা টাফ লেভেলের কোশ্চেন আছে। আরআরবিতেও কিন্তু ম্যাথ আর রিজনিং এর ওয়েটেজ বেশি থাকে, সিলেকশন নিতে গেলে ওখান থেকে তোমাদের বেশি মার্কস তুলতে হবে। আইবিপিএস পিওতে মেন্সে ম্যাক্সিমামই ডিআই থাকে, কিন্তু আরআরবিতে অপেক্ষাকৃত একটু ইজি থাকে, ডিআই ছাড়া অনেক অ্যারিথমেটিক থাকে। আমি আগে প্রিলিমস ক্লিয়ার করে নিতাম, কিন্তু মেন্স এর হাই লেভেল ডিআই একদমই পারতাম না। তারপরে ওটার উপর কাজ শুরু করি এবং ওটা আমি ইমপ্রুভ করি। তাই এখন থেকেই তোমাদের কিন্তু মেন্স লেভেলের ডিআই সলভ করা উচিত। এখন থেকেই ডিআই এর যত রকম প্যাটার্ন হয় সব সলভ করা শুরু করে দাও। এরকম যেন না হয় মেন্স এর ডিআই এর একটা প্যাটার্ন চলে এলো আর তোমাদের সেটা অজানা। তাই যত রকম ডিআই হয় এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। আর মেন্স এর ডিআই কিন্তু বেশি কনসেপচুয়াল হয় আর ভীষণ ক্যালকুলেটিভ হয়। প্রত্যেকটা ডিআই কোনো না কোনো টপিক বেসড হয়, তাই প্রত্যেকটা টপিক তোমাদের ভালোভাবে করতে হবে, যেমন প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এই সমস্ত কিছু টপিক কিন্তু তোমাদের ভালোভাবে কমপ্লিট করতে হবে, কারণ বেস যত ভালো হবে তোমরা তত ভালো ডিআই করতে পারবে। এই ডিআই ছাড়া কিন্তু মেন্সে একদমই স্কোর করা যায় না। মেন্সে কিন্তু ম্যাক্সিমামই আমরা অ্যাটেন্ড করতে পারি না, খুব কমই অ্যাটেন্ড করি।
সুতরাং তোমাদের এই অ্যাবিলিটিটা আনতে হবে কোনগুলো আমি অ্যাটেম্প্ট করবো এবং কোনগুলো ছাড়বো, তার জন্যই প্রচুর প্র্যাকটিস দরকার। আমার যেমন ডেটা সাফিসিয়েন্সি ইজি লাগতো, তাই মেন্সে আমি ওটা অ্যাটেন্ড করতাম। এছাড়া স্টেটমেন্ট বেস যে কোশ্চেনগুলো আসতো, 3টে করে স্টেটমেন্ট থাকতো, কম্পেয়ার করতে হতো, এই কোশ্চেনগুলো আমি অ্যাটেন্ড করতাম এবং একটা ডিআই করতাম। এবং কোনো ডিআই অ্যাটেম্প্ট করলে তার সবগুলো অ্যান্সার করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই, কারণ প্রত্যেকটা ডিআইয়েই এরকম একটা দুটো কোশ্চেন থাকে যেগুলো তুমি অ্যাটেন্ড করলেই প্রচুর টাইম ওয়েস্ট হবে এবং শেষে হয়তো সলভও হবে না, তাই সেগুলো খুব ওয়াইজলি সিলেক্ট করতে হয়। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমরা প্রিলিমসের সিলেবাস কমপ্লিট করে ফুল মক দিয়ে ভালো স্কোর নিয়ে আসো, তারপরে মেন্সের প্রিপারেশন স্টার্ট করো। মেন্সের কিন্তু ফুল মক অবশ্যই দিতে হবে, কারণ ওই 2.5-3 ঘন্টা বসে মেন্স দেওয়ার ওই অভ্যাসটা আনতে হবে। মেন্সে হাই লেভেল ডি অনেক স্যারই পড়ান, অনেক ম্যাডামই পড়ান, তোমরা ওনাদেরকে ফলো করতে পারো। আমি আশিস আরোরা স্যারকে ফলো করতাম। আর একটা বিষয় নিয়ে অনেকের কোয়ারিজ এসেছে, মেনসুরেশন, প্রবাবিলিটি এবং পারমিউটেশন কম্বিনেশন কি করবো না করবো না। আমি খুব একটা মেনসুরেশনে স্ট্রং ছিলাম না, তাই বেসিক যেগুলো আসতো সেগুলো আমি অ্যাটেন্ড করতাম, যেমন স্কোয়ার দিয়ে, সার্কেল দিয়ে, রেক্ট্যাঙ্গেল দিয়ে, ট্রায়াঙ্গেল দিয়ে, এগুলো দিয়ে যদি কোনো কোশ্চেন আসতো সেগুলো আমি সলভ করতাম। আর পারমিউটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটি থেকে আমি বেসিক কোশ্চেনগুলো করে নিতাম। তোমরা চাইলে এই টপিকগুলো স্কিপ করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অন্যান্য টপিকের উপর বেশি গুরুত্ব দিতে হবে এবং সেখান থেকে মার্কস আনতে হবে। আমি সাজেস্ট করবো এগুলো প্রাইমারি লেভেলে করে নেওয়া উচিত। তাতে কি হয়, বেসিক লেভেলে যদি কোনো কোশ্চেন আসে সেখান থেকে তোমরা ইজিলি স্কোর করতে পারবে। আমি দেখেছি আরআরবিপিও মেন্সে কিন্তু অনেক পারমিউটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি এবং মেনসুরেশন থেকে অনেক কোশ্চেন এসেছিল, আর সেগুলো খুব একটা টাফ না, সেগুলো বেসিক লেভেলই। তাই এগুলো তোমাদের যদি বেসিক লেভেলটা জানা থাকে তাহলে তোমরা সেখান থেকে ইজিলি অনেকটা স্কোর বের করে নিতে পারবে। তো এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। তোমাদের যদি আরো কোনো কোয়ারিজ থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করবো। এছাড়া ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।